আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জি ডায়ালগে, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ ভোট শেষ হলো এবং যে প্রত্যাশা ছিল যে একটা নতুন কিছু ঘটবে, আমার কাছে মনে হয় যে তার চেয়ে বেশি কিছু ঘটেছে। ভূমিধস বিজয়ের চাইতেও বড় বিজয়ের পথে মহাজোট সরকার নতুন করে ক্ষমতায় আসছে। আমাদের সেই নিয়ে আলোচনা, যে ভোট কেমন হলো, আগামী দিনের চ্যালেঞ্জ কি, আগামী দিনের সুযোগ কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। রাজনীতি কোন পথে যাবে। আছেন আমার সাথে বিশিষ্ট সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী এবং আছেন জাহিদুল আহসান পিন্টু। সারাদিন যারা মাঠে কাজ করেছে সেরকম দুজন রিপোর্টার আছেন আমার সাথে, সারা বাংলার এডিটর মাকসুদা আজিজ এবং আছেন সাইদুল ইসলাম। আপনাদের দুজনকেও স্বাগত। জাহিদুল হাসান পিন্টু, যেই কথাটা বলছিলাম যে ইতোমধ্যে তো সরকার গঠনের জন্য যা প্রয়োজন সেটি হয়ে গেছে, মহাজয়ের পথে মহাজোট এগিয়ে চলেছে। ভূমিধস বিজয়ের চাইতেও যদি বেশি কিছু থাকে সেটি একটি ঘটেছে। কিন্তু আমরা যে ভোট বিপ্লবের কথা আলোচনা হচ্ছিল ঐক্যফ্রন্টের দিক থেকে, কিন্তু ঐক্যফ্রন্ট একেবারেই কোনো প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করাতে পারল না, শেষ পর্যন্ত এসে ফলাফল প্রত্যাখ্যান করছে কারচুপির অভিযোগে নেই। কিন্তু সেটাও কি প্রমাণ করার মতন দৃশ্যমান কিছু ঘটেছে? আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, দৃশ্য তো আমি তো সারাদিন বিএনপির বা ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচন কমিশনে গিয়ে তেমন অভিযোগ দাঁড় করিয়েছে আমি দেখিনি। দুপুরবেলা শুধু বিএনপির মুখপাত্র বোধ হয় না, উনি রিজভী সাহেব, ওনার প্রেস কনফারেন্স শুনছিলাম, উনি বলেছেন 20% কেন্দ্রে কারচুপি বা অনিয়ম হয়েছে। এরপরে আর কোনো পার্সেন্টেজের মধ্যে ওনারা ছিলেন না, ওনারা তো পরে রাতে নির্বাচন প্রত্যাখ্যানই করলেন। তবে এই নির্বাচনটা যদি আপনি আগের নির্বাচনগুলোর সাথে তুলনা করেন, মানে আমরা যা দেখেছি এর মধ্যে, এই যে এখন এত বড় বিজয় কেন, এই নিয়ে তো প্রশ্ন। 2008 কি এর চেয়ে কম বিজয় ছিল? 2008 বিএনপি 30টি আসন পেয়েছিল, আওয়ামী লীগের আসন ছিল 234টা। হ্যাঁ, তো 10 বছর পর এসে এখন একটা ইমপ্রেশন হয়তো বিএনপি ক্রিয়েট করতে পেরেছিল যে তাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হবে না, বা আপনার এই পরিবেশ ওইভাবে থাকবে না। কিন্তু মাঠের মানে দৃশ্যমান কিন্তু ওই রকম কিছু দেখিনি আমি। যা আমাদের যারা কলিগ বা আপনাদেরও বিভিন্ন টেলিভিশনে যা দেখলাম সকালবেলা থেকে, তো ভোট টার্ন আউট খারাপ না। হ্যাঁ, তো এটার বাইরে আরও যেটা হয়েছে, যদি আপনি সহিংসতার কথাও বলেন, সেই রকম সহিংসতা আজকে আমি যেটা দেখলাম 16-17 জন এখন পর্যন্ত। হ্যাঁ, তো এটা আপনার আগের নির্বাচনে যদি দেখেন, 91-এর নির্বাচনে 26 জন মারা গিয়েছিল এই ডিউরিং ইলেকশন। হ্যাঁ, এটা আবার 2008-এ যদি বলেন 21 জন, 96-এ আমি দেখেছি সেটা হয়েছে 46। হ্যাঁ, আর 2001 তো আপনার ভ্যান্ডালিজম যেটাকে বলে, হ্যাঁ, আগে পরে সেটা 250-র উপরে ছিল। তো সেই হিসাবে বাংলাদেশে 10 কোটির উপরে ভোটার, 1800-র উপরে ক্যান্ডিডেট, 300 আসনে, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এর মধ্যে এইটুকু সন্ত্রাস সহিংসতা আমরা হবে না ধরে নিলে মনে হবে যে আমরা অতি ভালো সিচুয়েশনে আছি ধরে নিতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা অত উন্নত না যে এখানে এই ধরনের বিরোধ হবে না। তো এই বিরোধটা আমি ভেবেছিলাম বিএনপি যে অভিযোগগুলো করছে সেটা প্রতিরোধ তো করতে পারতো, যদি মানে ওই ধরনের, কিন্তু প্রতিরোধের দিকেও আমি যেতে দেখলাম না। তা আমার মনে হয় বিএনপি এটা এক্সপেক্টই করে নাই যে এতটা খারাপ হবে। আরেকটা হতে পারে, বিএনপি তো ভোটারদের টেনে আনে নাই। মানে ভোট তো আপনার ধরেন আমাদের দেশে এই ভোটাররা একদম, কর্মীরা স্বেচ্ছায় যায়, কিছু সমর্থককে তো টেনেও আনতে হয়, এই মোবিলাইজ করতে হয়। বিএনপির সেই মোবিলাইজ করার উদ্যোগও আমরা দেখিনি। আপনাকে যদি একটু আমি বলি যে মাঝপথে নির্বাচন ছেড়ে দেওয়ার যে ট্রেন্ডটা গত কয়েক বছর ধরে বিএনপি চালু করেছে, এটাও কি আপনার কাছে মনে হয় যে নেগেটিভ কিছু করেছে? এটা অবশ্যই। এটা তো তারা যে সিরিয়াস না সেটা আপনার ভোটারদের কাছে এই মেসেজটাই যায় যে ভোটার যে ভোট দিতে যাবে, ধরেন যেই ভোটার বিএনপিকে ভোট দিবে, সে যখন 11টার সময় বা 12টার সময় শুনবে যে 30 জন বা 40 জন প্রার্থী প্রত্যাহার করে নিচ্ছে, নির্বাচন থেকে বর্জনের ঘোষণা দিয়েছে, তখন ওই ভোটার যে 11টা-12টার পরে ভোট দিতে যাওয়ার কথা, সে কেন ভোট দিতে যাবে? আরও একটা বিষয় কাজ করে এখানে, আমাদের ধরেন সব ভোটারের মান
ভোটার হিসাবে এক সমান, একজন প্রেসিডেন্টের যা ভোট আরেকজন এমএলএসএস এর ভোটও একই, তাই তো? তাই। কিন্তু আমাদের দেশের যারা মানে দুর্বল ভোটার, তারা অনেক সময় চিন্তা করে আমার ভোটটা নষ্ট করব কেন, আমি সবল ভোটারকে, সবল যে তাকেই দেই। হ্যাঁ, যাকে দেখা যাচ্ছে বিএনপির আমি যেটা দেখলাম, লড়াই করার আগেই বিএনপি হেরে বসে আছে। সেই ইয়েটা আমি তাদের দেখিনি যে না, এই ভোটে জয়ী হয়ে আসতে হবে। কারণ 21টা দিন আপনি দেখেন ক্যাম্পেইনই নাই, কিন্তু যদি বলে তাদেরকে নামতে দেওয়া হয় নাই, আমি মানলাম। এটাও কি খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে যে বিএনপি অধ্যুষিত এলাকা যেগুলোকে বলা হয় সেখানেও দেখা যাচ্ছে যে ভোটের ব্যবধান 2 লাখ আর 8,000? চাই তো নাই বিএনপির, আমি তো দেখছি বিএনপির ভোটাররা ভোট দিতে যায় নাই ওই অর্থে। ভোট দিতে গেলে এটা আরো বাড়তো এ ব্যাপারে আমি, কারণ বিএনপির ভোট এত কম না। আমি একটু কামরুল ভাইয়ের কাছে ফিরবো, কিন্তু তার আগে মাকসুদা আজিজ আমাদের সাথে আছেন, রিপোর্টার, এসটিএন এডিটর সারা বাংলা। মাকসুদা, আপনি যেভাবে ভোট দেখেছেন তাতে আপনার কাছে যে অভিযোগগুলো বিএনপি করছে, ঐক্যফ্রন্ট করছে যে মেসি ব্রিগিং হয়েছে, বড় ধরনের কারচুপি হয়েছে, তাদের ভোটাররা পোলিং এজেন্টরা দাঁড়াতেই পারে নাই, পুলিশ এবং প্রশাসন বড় ধরনের ভূমিকা রেখেছে, আপনি কি দেখেছেন মাঠে ঘাটে? ভাই, আমি দুটো জায়গায় ছিলাম। আমি ঢাকা 6 আসনে ছিলাম এবং ঢাকা 8 আসনে ছিলাম। ঢাকা 6 আসনে আমি দিন শুরু করেছি। সেখানে আমি যেটা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে আসছে এবং খুব সকালে, ধরেন আমরা 6:30টার দিকে সেখানে চলে গিয়েছি এবং তখনই লাইন দাঁড়িয়ে গিয়েছে যেখানে 8টা থেকে ভোট হওয়ার কথা। এবং ঢাকা 6 আসনটা ছিল ইভিএম এর আসন। সেইখানে ইভিএম এর ওইখানে কিছু সমস্যা হচ্ছিল, যে ভোটার নাম্বার বা এই নাম্বার, কিন্তু প্রত্যেকে ধৈর্য ধরে দাঁড়িয়েছিল যে তারা ভোট দিবে এবং যতক্ষণ ছিলাম ওখানে আমি কোনো সমস্যা দেখতে পাইনি। এখন 8 আসনে যখন আমি ফিরলাম তখন 11টা মতো বাজে। 11টা বাজে আমার মনে হলো যে বেলি রোডের ওই এলাকাটা আসলে ঈদ চলছে এবং সবাই আসছে, ভোট দিচ্ছে। এখানে ওই সমস্যাটাই হয়েছে যে ভোটার নাম্বার, কারণ বেশিরভাগ বুথ তৈরি করা হয়েছে ভোটার নাম্বার অনুযায়ী, আর হচ্ছে সবার কাছে যার যার ন্যাশনাল আইডি নাম্বার ছিল। তো এটা নিয়ে একটা ঝামেলা চলছিল। আমি কিছু মানুষকে ইন্টারভিউ করেছি, তারা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে অপেক্ষা করেছে নিজেদের ভোটার নাম্বার পাওয়ার জন্য এবং তারপরও তারা ভোট দিয়েছে। দুপুরের দিকে একটা ব্যাপার ছিল যে একটু ব্যাপারটা একটু কমে আসছিল, লোকজন ছিল না, কেউ হয়তো খেতে গিয়েছে। দুপুরের পরে আমি দেখেছি যে প্রচুর মানুষ ভোট দিচ্ছে, তারা আনন্দ করছে, তারা ছবি তুলছে, তারা যে তাদের যে যত হচ্ছে প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তারা মানে উৎসব বলতে যা বোঝে আমি তাই দেখে এসেছি। সাইদুল ইসলাম, আপনি কি দেখেছেন এবং আপনার কাছে কি মনে হয় যে আপনি তো রিপোর্টিং এর পাশাপাশি মাঝে মধ্যে মতামত লিখেন, আপনার কাছে কেন মনে হলো বিএনপির এরকম একটা অবস্থা হলো কেন? আসলে ধন্যবাদ। বিএনপি আসলে এরকম একটি সিচুয়েশনে পড়বে সেটা হয়তো বিএনপিও চিন্তা করেনি, কিন্তু আমরা যদি কিছু বিষয় যদি আমরা অনেক আগে থেকে যদি বিষয়গুলো অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আজকের যে অবস্থা বিএনপির হয়েছে সেটি কিন্তু অনেকখানি পরিষ্কার হয়ে যায়। নাম্বার 1 আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আসলে মানুষ প্রথমত কি চায়, নির্বাচনে মানুষের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে হয় যে আমার এই দলটি আসলে আমি এই পাবো, বা এই দলটি এই কারণে আসা উচিত, বা আমি দেখছি যে আসলে কনফিডেন্টলি নির্বাচনটি কে মুভ করছে। এটি প্রথমত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ভোটারদের মনের মধ্যে কনফিডেন্সটা গ্রো করতে পেরেছে, বিএনপি কিন্তু পারেনি। উল্টো তারা যেটা হয়েছে যে ডক্টর কামাল হোসেনের জামায়াত প্রশ্নে যে তার যে অবস্থান, সেটি কিন্তু তার বক্তব্যের মধ্যেই নানা সময়ে স্ববিরোধিতা ছিল এবং সবশেষ তিনি ভারতের একটি পত্রিকাকে তিনি ইন্টারভিউতে যেটি বলেছেন যে জামায়াত থাকবে সেটি যদি জানতো তাহলে আমি হয়তো ঐক্য করতাম না। এই যে ঠিক ভোটের আগে তার এই ধরনের যে ঘোষণা, সেটি কিন্তু অন্তত বিএনপির যে ভোটাররা আছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। সেই আলোচনায় যাব, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলেছেন আজকে সারাদিন, তারা কি বলেছে, তারা কেমন করে ভোট দিয়েছে, এই পরিবেশটাকে তারা কিভাবে দেখেছে? তবে আমি সকাল থেকে যে কেন্দ্রগুলোতে ঘুরেছি এর মধ্যে মানে একটু পার্থক্য আছে। আমি দুইটা জায়গা মানে কম্পারিজন করার জন্য ঘুরেছি। প্রথমত হচ্ছে রাজধানীতে আমি যে ভোট কেন্দ্রটিতে প্রথম গিয়েছিলাম, প্রধান নির্বাচন কমিশনার যে কেন্দ্রটিতে ভোট দিয়েছেন আইএস সেন্টার উত্তর আর 5 নম্বর সেক্টরে, সেইখানে এক ধরনের দৃশ্য আমি দেখেছি। পাশাপাশি আমি আবার একটু ভিতরের দিকে, অর্থাৎ নতুন যে ইনক্লুড হয়েছে সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণখান এলাকা, সেখানে গিয়েছি। আমি কিন্তু দুইটা চিত্র দেখেছি। একটা কেন্দ্রে আমি প্রথম যে কেন্দ্রটিতে গিয়েছি, যদি আমি বলি যে সেখানে যদি সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে দেখে তাহলে মনে হবে যে ভোটারের উপস্থিতি কম বা ভোটার সংখ্যা কম হচ্ছে, কিন্তু সেখানে যেই সংখ্যক
বুথ ছিল, ভোট কক্ষ ছিল, কাউকে কিন্তু এসে দাঁড়িয়ে থাকতে হয়নি। বা যে ভোটার নাম্বার নিয়ে সমস্যাটার কথা মাকসুদা যেটি বললেন, সেটি কিন্তু আমি যে কেন্দ্রে ছিলাম সেখানে এই ধরনের হয়নি। পাশাপাশি আমি আবার যখন দক্ষিণখানে যখন গেলাম, তখন সেখানে আমি দেখেছি যে বিশাল স্কুলের যে মাঠ, সেই মাঠ ভর্তি মানুষ, মানে ঠিক গ্রামের নির্বাচন উৎসব যেটিকে বলে, সেই উৎসবটি কিন্তু আমি সেইখানে দেখেছি যে সব মানুষ এসেছে এবং ভোট হচ্ছে, সবাই দেখছেন, যার যার মতো কথা বলছেন, মানে এক ধরনের আনন্দের পরিবেশ যেটিকে বলে সেটি ছিল। আসবো আপনাদের কাছে আবার। আমি একটু কামরুল ইসলাম চৌধুরীর কাছে আসতে চাই। তিনজনের বক্তব্য আপনি শুনছিলেন, কিন্তু আমরা একটু পলিটিক্যাল অ্যানালিসিসের দিকে যেতে চাই। বিএনপি যা প্রত্যাশা করেছিল, কিন্তু মানুষকে, যেটা জাহিদুল হাসান পিন্টু বললেন যে মানুষকে টানতে হয়, মানুষকে মোবিলাইজ করতে হয়, মানুষের কাছে কোনো একটা মেসেজ দিতে হয়। 10 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, নিশ্চয়ই তার অনেক ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়েছে তার বিরুদ্ধে, আবার তার পক্ষে অনেক যুক্তি দাঁড়িয়েছে। বিকল্প কি নিয়ে আসলে বিএনপি হাজির হয়েছিল মানুষের সামনে, আপনার কাছে কি মনে হয়? নাকি সেটা কোনো কিছু হাজির করতে পারে না আসলে কোনো? বিএনপি বিশেষ করে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কিছু কিছু নতুন জিনিস ছিল, বিশেষ করে গভর্নেন্স নিয়ে, তারপরে সুশাসন, তারপরে হচ্ছে কর্মসংস্থান, অথবা আমাদের অ্যাকাউন্টেবিলিটি, ব্যাংকিং খাতে যে লোপাট, এই জিনিসগুলো নিয়ে মানে ঐক্যফ্রন্টের তারপরে বক্তব্য ছিল। তারপরে জামাত প্রশ্ন, তাদের একটা বক্তব্য ছিল, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার। হ্যাঁ, ঐক্যফ্রন্টের, না ঐক্যফ্রন্টের, আমি তো ঐক্যফ্রন্টের কথাটাই বলছি। তো ঐক্যফ্রন্টের ইশতেহারে এগুলো ছিল। ওইগুলোর আবার কিছু কিছু এলিমেন্টস বিএনপির ইশতেহারে মিসিং ছিল। সেখানে ওই ফাঁকগুলো নিয়ে কিন্তু আমরা দেখলাম যে গণমাধ্যমে বেশ সরব একটা আলোচনা, এই আলোচনাটা কিন্তু আমি মনে করি যে তরুণ ভোটারদেরকে কিছুটা প্রভাবিত করেছে, বিভ্রান্ত করেছে। আর যেটা হচ্ছে কি, যে 10 বছর ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে প্রাইম মিনিস্টার নিজে ফোরফ্রন্টে থেকে পুরো লড়াইটা করেছেন, এবং তিনি গত 2 বছর ধরে কিন্তু ক্যাম্পেইনটা, নৌকার পক্ষে ভোট কিন্তু গত 2 বছর ধরে চালিয়ে আসছেন। আবার একই সঙ্গে তিনি প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, এদেরকেও মোবিলাইজ করবার চেষ্টা করে, আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত কিছু। আর তিনি কিন্তু এই প্রথম বাংলাদেশে একটা নির্বাচন হলো, মানে 90-এর পর, যে নির্বাচনটা একটা মানে শাসক দলের অধীনে নির্বাচন, শাসক দলের অধীনে নির্বাচনটা, এবং প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছুই তার অধীনে। এমনকি তিনি একসময় বলেছিলেন যে তিনি মন্ত্রিসভাটা ছোট করবেন, সেটাও কিন্তু পরবর্তীকালে আর করেননি। এবং অন্য যে ইয়েগুলো আমরা নর্মালি অন্যান্য দেশে দেখি, যে বিশেষ করে ভারতে অথবা ইংল্যান্ডে এই সময়টা, নির্বাচনকালীন সময়ে ওই 3 মাসটা কিন্তু লেম ডাক গভর্নমেন্ট থাকে, কিন্তু এবার কিন্তু লেম ডাক গভর্নমেন্ট হয় না। পার্সেস কমিটির মিটিং আমরা হতে দেখি, আমরা একনেকের বৈঠক, আমি বলছি যে এইগুলো কিন্তু একেবারে শেষ দিনেও এসে অনেকের প্রমোশন, আওয়ামী লীগ সিরিয়াস ছিল। আওয়ামী লীগ নির্বাচনটাকে মানে যে কোনোভাবেই হোক এই নির্বাচনে তার বৈতরণী পার হতেই হবে, এবং যত বেশি আসন নেওয়া যায়। কিন্তু বিএনপির ভিতরে সেটা ছিল না কেন? আমি আরেকটা কথা বলি যে আওয়ামী লীগ তার 14 দল, যে 14 দলের বাকি 13 দলকে 13টা আসন দেয় নাই। হ্যাঁ, মানে কিরকম যে 13 দল, 14 দলের 13 দল, 13 দলকে 13টা আসন দেয় নাই। হ্যাঁ, তো না, আগের বার কিন্তু এর সাথে কয়েকটা বেশি ছিল। তো আবার যেমন মহাজোটের মানে শরিক দল, তাদেরকে যেমন সে মাহিবি চৌধুরীরা, তারা তো বিএনপির কাছে 151টা সিটে চেয়েছিল, সেখানে পেয়েছে তারা 3টা সিট, উইনেবল ক্যান্ডিডেট খুঁজেছে আওয়ামী লীগ। তো এই যে জিনিস, মানে বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী নিজে মানে প্রত্যেকটা আসন বাই আসন দেখে 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 বাছাই করেছেন, কোন আসনে কার সঙ্গে কাকে, অর্থাৎ আপনি বলছেন যে একটা কনসার্টেড এফোর্ট, আর অন্যদিকে ওরা ছিল অনেক বিক্ষিপ্ত। ঐক্যফ্রন্টটা গঠিত হয়েছে কয়েকদিন আগে, তারপরে তার মধ্যেও নানা স্রোতধারার মানুষ। হ্যাঁ, আবার বিএনপির সঙ্গে আবার 20 দল, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে তাদের প্রধান নেত্রী, যিনি দ্বিতীয় নেতা, তারা নেই। হ্যাঁ, তাদের অনুপস্থিতিতে একটা নির্বাচন। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমার মনে হয় বড় রকমের একটা। আসবো আমরা আলোচনায়, আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন জি ডায়ালগ, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন।
আরেকবার স্বাগত জি ডায়ালগে, এবং বিরতিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া। আপনাকে স্বাগত, এবং আপনাকে স্বাগত জানিয়েই প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি। আমাদের দুজন আলোচক নানা ধরনের বিশ্লেষণ দিচ্ছিলেন যে এত বড় বিজয় যেটি কল্পনা করতে পারেনি যা ঘটেছে, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতা হয়তো চিন্তাভাবনা করছিলাম, সেটি হয়নি। আপনার কাছে কি মনে হয় শফিউল আলম ভাই, আপনি যদি আপনাকে একটু খুব একটা জিনিস অ্যানালিসিস করতে বলি, বিএনপির বেশ কিছু ক্যান্ডিডেট মাঝপথ থেকে সরে গেছে, কেউ কেউ আগেই সরে যাবে এরকম একটা কথাবার্তা বলছিল, অর্থাৎ শেখ হাসিনাও কিন্তু বলছিল যে বিএনপি নির্বাচনে থাকবে কি থাকবে না নিশ্চিত নয়, এরকম একটা বিষয়। ডক্টর কামাল এবং মির্জা ফখরুল বলেছেন শেষ পর্যন্ত তারা লড়ে যাবেন, এবং তারা থেকেছেন নির্বাচনে, বাট অনেকে চলে গেছে। বিএনপির যে নেতৃত্বের ধারা, তাতে কি আপনার কাছে এরকম একটি মনে হয় যে বিএনপির একটি অরাজনৈতিক ধারা আছে, যারা নির্বাচনের নামে নির্বাচন থেকে সরে যেতে চায়, কিন্তু বিএনপির একটি রাজনৈতিক শাখাও আছে মির্জা ফখরুলের মতন, যারা শেষ পর্যন্ত রাজনীতিটা করতে চায়? আপনার কাছে কি মনে হয়? আপনি যেভাবে কনক্লুশনটা টানলেন, এতটা আশাবাদী আমি হতে পারি কিনা, বা এই যে বাস্তব দৃষ্টিতে কি মনে হয়, ধরেন আপনি যদি এই যে নির্বাচনী প্রক্রিয়াটাকে যদি খেয়াল করেন, যে নির্বাচনের আগের দিন পর্যন্ত নিশ্চিত ছিলাম না যে আমরা যে শেষ পর্যন্ত একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে কিনা। কেন নিশ্চিত ছিলাম না? কারণ হচ্ছে যে এই যে ঐক্য ফ্রন্টের ভিতরে যে বিএনপি আছে তার যে আচার আচরণের কারণে। কারণ ইভেন আমরা কিন্তু এটাও আশঙ্কা করছিলাম যে যে কোনো মুহূর্তে ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে যাবে, তাদের কিছু কিছু কেন্দ্রের সরে গেছে। এই যে নির্বাচনী প্রক্রিয়াটাকে যদি আপনি দেখেন, যে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে যে বিএনপির পক্ষ থেকে কি ক্যাম্পেইন করার সেই ধরনের তাগিদ আমরা লক্ষ্য করেছি? হ্যাঁ, আমরা বলতে পারি যে কিছু কিছু জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় তাদের পোস্টার ছেঁড়া হয়েছে, এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে। কিন্তু 300 আসনে যেখানে নির্বাচন হচ্ছে, 299টায় নির্বাচন হয়েছে, সব জায়গায় তাদের সেই ধরনের তাগিদ ছিল কিনা? ঢাকা শহরে আমার যতদূর মনে পড়ে, আমি শুধু মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে ক্যাম্পেইন করতে দেখেছি, এবং উনি যখন মনে করেছেন যে উনি বাধাগ্রস্ত হচ্ছেন, উনি কিন্তু গণমাধ্যমের সামনে এসেছেন এবং অভিযোগটা উপস্থাপন করেছেন। এছাড়া ঢাকা শহরে আর কোনো প্রার্থীর সেরকম প্রচার আমি লক্ষ্য করিনি। ইভেন ঢাকা শহরে বিএনপি যাদেরকে প্রার্থী করেছে তাদেরকে অনেককেই আমরা কিন্তু চিনি না। এই যে এটা ঢাকা নয়, সারা দেশে এরকম অনেক প্রার্থী আছে, এরকম অনেক প্রার্থী আছে। আবার পাশাপাশি দেখেন যে বিএনপির যারা প্রার্থীদের তো একটু চেনার কথা। হ্যাঁ, ঢাকার প্রার্থীদের আমাদের চেনার কথা। ঢাকা 18-তে কে দাঁড়িয়ে আছে আপনি কেউ বলতে পারবেন না বোধহয়। ইভেন এই যে ধরেন এই যে 10-এ কে মির্জা আব্বাস দাঁড়িয়েছিলেন এখানে। তো এখন এটা হলো একটা। আরেকটা হলো বিএনপির যারা পরিচিত মুখ, ধরেন টক শোতে নিয়মিত আসেন, বিএনপির পক্ষে কথা বলেন, এরকম আমি অনেকের নাম বলতে পারবো যারা হয় নির্বাচন করেননি বা নমিনেশন পাননি। এই যে নমিনেশন প্রক্রিয়াটাতে যে বিলেতের যে হস্তক্ষেপটা হয়েছে, এই যে বিলেতের হস্তক্ষেপের ফলে অনেক জায়গায় কিন্তু বিএনপির যারা ধরেন এই যে টক শোতে প্রমিনেন্ট, বিএনপিকে আসলে টক শোতে বা টেলিভিশনে যারা টিকিয়ে রেখেছেন, এরকম অনেকেই কিন্তু নমিনেশন বঞ্চিত হয়েছে। ইভেন রিজভী আহমদ নিজে নির্বাচন করেননি, এরকম আরো অনেকের নাম। রুমিন ফারহানা করেননি, তারপরে শামসুজ্জামান দুদু করেননি বা পাননি, তারপরে হচ্ছে আলাল সাহেব করেননি বা পাননি, এরকম অনেকের নাম আমরা বলতে পারবো। তাইলে বিএনপির কিন্তু এই যে নমিনেশন প্রক্রিয়াটা একটা গলদ আছে, যে অপরিচিত কেন্দ্রের, আবার আমরা অনেক ধরনের অভিযোগও শুনেছি। কিন্তু বিএনপির ধানের শীষের মার্কার তো একটা গুরুত্ব আছে না। এখন হচ্ছে কি, যেমন ধরেন এই যে মার্কার কথা যে আমরা বলছিলাম, এই যে নির্বাচনটা হয়ে আজকে পর্যন্ত তো আছে, এখনো 12টা বাজেনি। এই যে আজকে যে নির্বাচনটা হয়ে গেল, এরপর থেকে কিন্তু বাংলাদেশের ভোটের হিসেব, রাজনীতির হিসেব আমাদেরকে নতুন করে করতে হবে। কারণ আমাদেরকে অনুসন্ধান করতে হবে যে এই বড় গ্যাপটা কেন হলো। কারণ নির্বাচনে ভোট পেতে গেলে আপনার ভোটারের কাছে যেতে হবে, এবং শুধু গেলেই হবে না, যে কোনো নির্বাচনে, পৃথিবীর যে প্রান্তেই নির্বাচন হোক, আপনার পক্ষের ভোটারকে কেন্দ্রে হাজির করবার একটা দায়িত্ব কিন্তু আপনার কর্মী সমর্থকের আছে, উৎসাহিত করার। উৎসাহিত না করলে কোথাও কেউ ভোট দিতে যায় না। কিন্তু ঐক্যফ্রন্ট কি আশা করেছিল, যে শুধু ভোটের দিনে একটা ভোট বিপ্লব হবে। তো সেই ভোট বিপ্লব তো হয় না, এবং বিপ্লব হতে গেলে বিপ্লব করতে গেলে বিপ্লবের তো একটা বিকল্প থাকতে হবে, তাই না? যে এই যে আওয়ামী লীগ যে 10 বছর দেশ পরিচালনা করেছে, কিন্তু এরকম কি হবে বিষয়টা, যেটি বিএনপি যেটি বললো যে তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা একটা বড় রিগিং এর কথা বলছে, সেই হিসেবে তারা বলছে প্রশাসন ভয়ঙ্করভাবে তাদেরকে বাধা দিয়েছে, এবং নির্বাচনের অনেক আগে থেকে এই বাধাটা চলছিল, প্রার্থীদের উপরে হামলা হচ্ছিল নানা ধরনের। এটাই কি বড় প্রভাব রেখেছে? না, যেমন ধরেন এই যে বিএনপি যে অভিযোগটা করছে যে বড় ধরনের হয়েছে, সেটা কিন্তু করছে তারা নির্বাচনের পরে।
আজকে নির্বাচন হয়ে যাওয়ার পরে, এবং প্রশাসন থেকে যে বাধা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা কত জায়গায় প্রশাসনের সাজানো নির্বাচন, সাজানো নির্বাচন। তো সেই সাজানো নির্বাচন হলে সারাদিন আপনি বুঝতে পারলেন না, এখন নির্বাচনের পরে এসে বলছেন। আর আরেকটা জিনিস হলো যে তাহলে যদি সাজানো নির্বাচনই হয় তাহলে তো বিএনপি নির্বাচনে থাকবার কথা না, ঐক্যফ্রন্টের সারাদিন নির্বাচনে থাকবার কথা না। তো সত্যি অর্থে যে কোনো বিকল্প মানুষের সামনে ছিল না, আসলে বিকল্প ছিল না। আমরা এই আলোচনাটাই আসবো কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে, কিন্তু আমাদের সাথে দুজন তরুণ সাংবাদিক আছেন। মাকসুদা আজিজ, বলা হচ্ছিল যে এবার তারুণ্যের ভোট একটা বড় ফ্যাক্টর। আপনি তরুণদের সাথে এই পুরো সময়টা নির্বাচনের তফসিল ঘোষণার পরে নারীদের সাথে যে কথাবার্তা বলেছেন, তাতে তাদের প্রত্যাশার জায়গাটা কি ছিল? রেজা ভাই, আমি এখানে যেটা সবচেয়ে বড় করে মনে করছি সেটা হচ্ছে গিয়ে তারুণ্য কনফিউজ না। হ্যাঁ, তারুণ্য খুব স্থিরভাবে জানে তাদের কি দরকার এবং তাদের কার কাছ থেকে দরকার। একটা কথা বারবার এখানে হচ্ছিল যে ক্যাম্পেইনের সময় 3 মাস সময় পায়নি বা পোস্টার দিতে পারেনি। এই কথাটা আমার কাছে মানে আসলে আমি এই কথাটাকে একদম ভ্যালিডিটি দিতে চাই না, কারণ নমিনেশন একটা আসনে তাকেই দেওয়া উচিত যার একটা পোস্টার না পড়লেও তাকে মানুষ ভোট দিতে যাবে। তো তাকে পুরাটা সময় তার আসনে এতখানি কাজ করতে হবে যেন একজন ভোটার তাকে প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাতে চায়। এবং আজকে আমি যখন ইসেদের সাথে কথা বলেছি, তরুণদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে তারা যেহেতু সংসদে গিয়ে দেশ পরিচালনা করতে পারছে না, তাই তারা এমন কাউকে পাঠাতে চায় যে তার পক্ষে কথা বলবে। তো এই জায়গাটাতে আসলে আমার মনে হয়েছে যে তরুণরা আসলে কনফিউজ না, তরুণরা জানে যে তাকে কাকে খুঁজতে হবে, কেন খুঁজতে হবে এবং সেই প্রতিনিধি তাকে কোথায় নিয়ে পৌঁছাবে। এবং নারীদের ক্ষেত্রে এইবার যেটা হয়েছে যে আসলে একটা 10 বছর বা আমরা যদি একটা সময় ধরি, আসলে নারীরা অনেক এগিয়ে এসেছে এবং তাদের ভয়েস অনেক রেইজ হয়েছে। তারা তাদের চাহিদাকে বলতে পারে, তাদের ভোট দিতে পারে, কারণ আমরা আগেও দেখেছি যে ভোট দিতে পারতো না এক এলাকায় আরেক এলাকার সমস্যায়। তো নারীরা ভোট দিচ্ছেন। এবং আমি আজকে সবচেয়ে মজার জিনিস, আমি যখন ভিডিও স্টোরির জন্য বাইট নিচ্ছিলাম আলাদা আলাদা করে, আমি না তরুণ ছেলে খুঁজে পাচ্ছিলাম না, একটার পর একটা নারী 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 নারী, অনেক পরে গিয়ে দেখলাম যে আমি ছেলেদের খুঁজে পাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে তারাও ভোট দিতে এসছে এবং তাদের যে ভোট কাউন্টস, তাদের যে ভয়েস কাউন্টস, এটা তারা এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি প্রয়োগের ব্যাপারে সচেতন। সাইদ, আপনি তো নির্বাচন কমিশন কভার করেছেন 1 মাসের মতন। এই যে নির্বাচন কমিশনের ভেতরকার দ্বন্দ্ব কিংবা প্রধান নির্বাচন কমিশনারের নানা সময় নানা কিছু আচরণ, অনেকে বলেন যে নির্বাচন কমিশন আসলে সেই অর্থে নির্বাচনটা পরিচালনা করেছে সরকারি প্রশাসন। আপনার কাছে কি মনে হয়? রেজা ভাই, আসলে যেই দ্বন্দ্বের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে দীর্ঘদিন থেকে আলোচিত। দ্বন্দ্ব মূলত যেটি বলা হয় যে মাহবুব তালুকদার কমিশনার, তার এক ধরনের অবস্থান এবং বাকি 4 জন সেই 4 জনের যে কোনো ইস্যুতে এক ধরনের অবস্থান। এই অবস্থানগুলো কিন্তু এই দ্বন্দ্ব মানে মাঝখানে যেহেতু এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়, এই কারণে কিন্তু মনে হচ্ছে যে একটি বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে। কিন্তু আপনি মাহবুব তালুকদারের যদি বক্তব্যগুলো আপনি খেয়াল করে দেখবেন, উনি কিন্তু কোনো ইস্যুতে যদি উনি দ্বিমত করেন সেটি তিনি পরিষ্কার ভাষায় বলছেন। পাশাপাশি উনি কিন্তু নির্বাচনের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রম থেকে কিন্তু তিনি কখনোই নিজেকে একদিনের জন্য কিন্তু প্রত্যাহার করেন নাই। যদি আমি বলি যে এই নির্বাচনকে ঘিরে 20টিরও বেশি ট্রেনিং হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু তিনি ছিলেন, ট্রেনিংয়ে তিনি ছিলেন, প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু অন্যান্য কমিশনারদের সাথে ছিলেন এবং তার যে অবস্থান, তার যে বক্তব্য, সেটি কিন্তু তিনি রেখেছেন। পাশাপাশি দিক নির্দেশনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা নির্বাচন কর্মকর্তা বলেন, এর সাথে নির্বাচন সংশ্লিষ্ট যারা, তাদের ক্ষেত্রে তার যে রোল প্লে করার কথা সেটি কিন্তু তিনি করেছেন। ফলে বাইরে থেকে যতই মনে হোক যে আসলে এক ধরনের দ্বন্দ্ব আছে, কমিশন ঠিকই কাজ করেছে, আমার কাছে ততটা মনে হয়নি। কামরুল ইসলাম, যদি আপনার কাছে আসি, তাহলে বিএনপির রাজনীতি কোন পথে? তার আগে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যেমন মহিলাদের অংশগ্রহণটা বা মহিলাদের এম্পাওয়ারমেন্টটা কিন্তু গত 20 বছরে অনেক বেড়েছে। আমাদের এখানে এবারের নির্বাচনে কিন্তু মহিলা প্রার্থীর সংখ্যা ছিল হচ্ছে খুবই কম। আশানুরূপ, আওয়ামী লীগ কম্পারেটিভলি বেশি দিয়েছে, সব মিলিয়ে 68 জন, তো টোটাল 68 জন, ছিল 60, খুব বেশি বাড়ে না। তো এর কিন্তু মানে একেবারেই কম, মানে এই সময়ের তুলনায় 20 বছর আগে যেটা, অর্থাৎ ওরা এখনো ভোটার রয়ে গেল, প্রার্থী হতে পারলো না।
মানে ওই দিক থেকে আমি একটু এগোলো না। জানতে চাচ্ছিলাম, যেহেতু সময় আরেকটা, সংক্ষিপ্ত, হ্যাঁ, যে বিএনপি হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এবার নির্বাচন মনোনয়নে কিন্তু 61% ব্যবসায়ী মনোনয়ন পেয়েছে, সেটা পেয়েছে। এবং এটা যেমন শাসক দলের আমরা আসলে দিকে সেই আছে, অ্যানালিসিসটা আবার করতে যাচ্ছি একই সঙ্গে অপোজিশন মানে ঐক্যফ্রন্টেরও মনোনয়ন কিন্তু আপনার ব্যবসায়ী দৃষ্টিতে যারা সাংবাদিক পেয়েছে, হিসেবে হ্যাঁ, বিএনপির রাজনীতি কোন পথে যাবে? বিএনপিকে এখন মানে দুটোর দিকে হতে পারে, মানে যেতে পারে। একটা হচ্ছে তারা যেমন তাদের দলের মধ্যে বিএনপির মধ্যে কিন্তু একটা ছিল নির্বাচনপন্থী, আরেকটা ছিল নির্বাচন বিমুখ। হ্যাঁ, এটা কিন্তু আমি এর আগেও কয়েকবার বলেছিলাম যে এখানে কিন্তু দুইটা স্রোতধারা আছে। তো যেই স্রোতধারা নির্বাচন বিমুখ ছিল সেই স্রোতধারাটা কিন্তু এবারের নির্বাচনের পর তারা কিন্তু শক্তিশালী হবে এবং তারা চেষ্টা করবে যে বিএনপি পলিটিক্যাল প্রসেসের দিকে যাওয়া, একবার একটা কনফ্রন্টেশনাল কোর্সের দিকে যাওয়া, বা একটা ওই যে এজিটেশন করা, হ্যাঁ, সেই দিকে তারা হয়তো নেওয়ার চেষ্টা করবে। আবার যারা রাজনীতির মধ্যে থাকে, যারা রাজনীতি করতে চান, যে পোড় খাওয়া রাজনীতি, তারা চেষ্টা করবেন যে যতটা পারা যায়, হ্যাঁ ঠিক আছে আমাদের হয়তো ভরাডুবি হলো, কিন্তু এ থেকে আবার ফিনিক্স পাখির মতো কিভাবে বেরিয়ে আসা যায়। জাহিদুল হাসান পিন্টু, বড় বিজয় এবং বড়ভাবেই সরকার গঠন করতে যাচ্ছে, তাহলে চ্যালেঞ্জটা কি আগামীতে আওয়ামী লীগের জন্য? দেখেন, আমি মনে করি আওয়ামী লীগের আগামীতে প্রথম চ্যালেঞ্জ গুড গভর্নেন্স। এটার কোনো বিকল্প নেই, কারণ গত 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, এর মধ্যে ভুল ভ্রান্তি যত কিছুই হোক, এখন যে নির্বাচনটা, এটা নিয়ে বিরোধী দল বা বিএনপি যত প্রশ্নই করুক, ইন্টারন্যাশনালি এবং আমাদের যে অবজারভাররা বা আমরা যারা দেখেছি, এই নির্বাচনটাকে অনিয়ম প্রমাণ করার কোনো সুযোগ নেই। তো আগামী 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। এখন বিএনপি হতে পারে, বিএনপির আসন সংখ্যা যা দেখছি, বিএনপির ইন্টারনাল পলিটিক্সে হয়তো তারা পার্লামেন্টে আর গেলই না, সেটাও হতে পারে। সেটা বিএনপি কিন্তু প্রত্যাশা থাকবে পার্লামেন্টে যাবে, সেটা তো প্রত্যাশা থাকবে। বিএনপি এখন কি রাজনীতি করবে সেটার উপর নির্ভর করে। বিএনপি এখন আপনার পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি করবে না রাজপথে ভ্যান্ডালিজমে যাবে বা রাজপথের আন্দোলনে যাবে, সেটাও কিন্তু সরকারের জন্য আবার সরকারের পলিসি নির্ধারণে একটা ভূমিকা রাখবে। তো এই জায়গায় আমি মনে করি এই সরকারের, এই প্রাইম মিনিস্টার ইলেক্ট তো এখন না, উনি যেটা, ওনার প্রথম দায়িত্ব হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করা। যেটা জঙ্গির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করে উনি সাকসেস পেয়েছেন, মাদক বিরোধী অভিযানে 0 টলারেন্স দেখিয়ে সাকসেসের কাছাকাছি পেয়েছেন। এইবার হওয়া উচিত দুর্নীতি যেই করুক, ঘরের ভিতরে এবং বাইরে। এটা মনে রাখতে হবে। ওনার এই তৃতীয়বারের মতো টানা ক্ষমতায় আসছেন, ওনার সেই সামর্থ্য আছে, ওনার সেই ক্ষমতা আছে, ওনার এখন সেই ইচ্ছার বাস্তবায়ন। শফিউল আলম ভাইয়া যেটা উনি বলছিলেন তার সাথে আপনার কাছে জিজ্ঞাসা, যে গভর্নেন্স একটা সুশাসন, তার জন্য চ্যালেঞ্জ, তার জন্য অপরচুনিটি, কিন্তু একই সাথে বড় বিজয়ের কারণে, টানা তৃতীয়বার ক্ষমতায় আসার কারণে তার দল কি অপ্রতিরোধ্যভাবে শৃঙ্খলাবিহীন হয়ে পড়বে কিনা, অনেক বেশি দুষ্কর্মের সঙ্গী হয়ে পড়বে কিনা? যেমন ধরেন আমাদের সামনে তো একটা কথা সবসময় আসে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, থিওরিটিক্যালি এটা ট্রু, কিন্তু এখন আওয়ামী লীগের সামনে কিন্তু সুশাসনের কোনো বিকল্প নাই। কারণ আওয়ামী লীগ যেহেতু তৃতীয়বারের মতো সরকার গঠন করছে এবং শেখ হাসিনা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, এখন ওনার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিন্তু কিছু নাই। তো স্টেটসম্যান হিসেবে উনি যদি ওনার লেগেসিটা রেখে যেতে চান, তো সেই লেগেসিটা কিন্তু উনি রেখে যেতে পারেন। উনি যে নির্বাচনী ম্যানিফেস্টোতে যে 0 টলারেন্সের কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, সেটা বাস্তবায়ন করার মধ্য দিয়ে। কারণ গত 10 বছরে অনেক ক্ষেত্রেই উনি সফল হয়েছেন, অনেক বড় বড় কাজ করেছেন। এখন এবারের টার্মে ক্ষমতায় এসে আপনার এই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, বাংলাদেশকে সত্যিকার অর্থেই সামনের দিকে নিয়ে যাওয়া। তবে ওই ঝুঁকিটা তো থাকছেই, যে যেহেতু মানে স্ট্রং অপোজিশন সেইভাবে থাকছে না, আওয়ামী লীগ দল হিসেবে কিভাবে আচরণ করে সেটাও প্রধানমন্ত্রী, বিরোধী দল যদি একজনও হয়, আওয়ামী লীগ নিশ্চয়ই তার দিকে মানে সুশাসনের স্বার্থে অবশ্যই তার দিকে নজর দেওয়া উচিত। তবে বিএনপির কিন্তু রাজপথে যাওয়ার কোনো সুযোগ নাই। বিএনপি রাজপথে ভ্যান্ডালিজম, যেটা পিন্টু ভাই বলছিলেন, সেটা করে কিন্তু সেটা তো জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। বরং বিএনপির জন্য বেস্ট অপশন হচ্ছে পার্লামেন্টারি পলিটিক্সে ফেরত গিয়ে আবার রিভাইভ করার চেষ্টা করা। এক লাইনে আপনি কিছু, ওই যে বলে না যে ইন ভিক্টরি ম্যাগনামিনিটি, ইন ডিফিট ডিফারেন্স। এখন
মানে বিএনপি হয়তো ডিফারেন্সের দিকে যেতে চাইবে। সো প্রাইম মিনিস্টারের উচিত হবে ম্যাগনানিমিটি দেখিয়ে বিএনপিকে ফোল্ডে আনা এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে স্ট্রেনথেন করা, গুড গভর্নেন্সটা করা। আরেকটা হচ্ছে উনি যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো তিনি যেন বাস্তবায়ন করেন। হ্যাঁ, একটা নতুন দিগন্ত, যেমন আগামীকাল যখন নতুন সূর্য উঠবে, হ্যাঁ, সেই নতুন সূর্যের সঙ্গে যেন তার দলকে তিনি পাল্টে ফেলেন এবং জাহিদুল হাসান পিন্টু বলেছেন, যেটা শফিউল আলম বলেছেন, শেখ হাসিনার জন্য তার লিগেসিটা রেখে যেতে পারে। এবং এই যে ব্যাংকিং সেক্টরে যে বিশাল নৈরাজ্য, হ্যাঁ, এই নৈরাজ্যটাকে মানে এটা টেনে ধরতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে প্রশাসনকে আরেকটু দুর্নীতিমুক্ত করা, তারপর হচ্ছে মানুষের প্রতি সংস্কার বাকি, পুলিশ প্রশাসন, মানে আইন শৃঙ্খলা বাহিনীর এই সব ক্ষেত্রে তার নজর দেওয়া। প্লাস হচ্ছে তার লেগাসিটাকে রাখতে হলে, যেমন হয়তো 100 বছর পর তিনি থাকবেন না, কিন্তু তার এই যে কার্যকাল, এই কার্যকালটা যেন ইতিহাসে লেখা থাকে, সেই প্রত্যাশায় থাকলাম আমরা। কামরুল ইসলাম চৌধুরী, জাহিদুল হাসান পিন্টু, শফিউল আলম ভূঁইয়া, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন সাইদুল ইসলাম এবং মাকসুদ আজিজ, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, জিটিভির সাথে থাকবেন।